আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা আলোচনা করব বিখ্যাত রাইটার, প্লেরাইট, লেখক উইলিয়াম শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস। এটা একটা রোমান্টিক কমেডি। ইতালির ভেনিস শহরে এবং বেলমন্ট শহরে এই কাহিনীটা সংঘটিত হয়েছে, সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে দ্য মার্চেন্ট অফ ভেনিস, দ্য Merchant of Venice by William Shakespeare. William শেক্সপিয়ার। তো ইতালির ভেনিস এবং বেলমন্ট শহরে এই ঘটনাটা ঘটে। আমরা দেখব এখানকার প্রধান ক্যারেক্টার, যিনি হচ্ছেন প্রোটাগনিস্ট অফ দ্য প্লে, হিরো অফ দ্য প্লে, তার নাম হচ্ছে ব্যাসেনিও। ব্যাসানিও হিরো অফ দ্য প্লে, হিরো অফ দ্য প্লে। এবং ব্যাসানিওর একজন ফ্রেন্ড থাকে, তার নাম হচ্ছে অ্যান্টোনিও। ঠিক আছে, অ্যান্টোনিও। তো ব্যাসানিও এখানে তার যে ক্যারেক্টার দেখানো হচ্ছে, সে খুব কৃপণ মানুষ, সহজে টাকা পয়সা খরচ করতে চায় না, কোনো কিছু হলে মানুষের কাছে ধার পাতে। আর এই যে উইলিয়াম শেক্সপিয়ার যে সমাজের এটা চরিত্র তুলে ধরেছেন, সেই সমাজে খুবই সুদি কারবার হতো, মানি লেন্ডার খুবই ছিল। একটা কলোনিয়ালিজমের যে একটা সুদের যে একটা প্রভাব ছিল, সেই সময়ের এটা আমরা দেখতে পারি। তো ব্যাসানিও এবং অ্যান্টোনিও দুইজন খুব ফ্রেন্ড। তো একদিন ব্যাসানিও অ্যান্টোনিওর কাছে এসেছে, এই বন্ধু এর কাছে এসেছে কিছু টাকা ধার নেওয়ার জন্য। ডুক্যাট, তৎকালীন ইতালিতে যে মুদ্রা ব্যবহার হতো তার নাম ছিল ডুক্যাট। তো অ্যান্টোনিও একজন বিজনেসম্যান, তার শিপ বিজনেস রয়েছে, জাহাজ বিজনেস রয়েছে। তো বন্ধু এসেছে টাকা ধার নিতে। তো বলছি, বন্ধু এখন তো আমার কাছে কোনো টাকা নাই, সমস্ত টাকা আমি কি করছি, আমার জাহাজে লাগিয়ে দিয়েছি, সব মালগুলো রওনা দিয়েছে, সেগুলো যখন ফিরে আসবে তোমার যত টাকা লাগে আমি তোমাকে দিব, নো প্রবলেম হিয়ার। সো এখানে আরেকটা প্রবলেম দেখা গেলো, এত টাকা লাগবে। তো অ্যান্টোনিও সে বলল, ঠিক আছে, এখন তো আমার কাছে টাকা নাই, তোমাকে আমি একটা মাধ্যম বলি। সেই সমাজে, এই ভেনিস শহরে শাইলক নামের একজন মানি লেন্ডার ছিল, বিশাল বড় সুদখোর। ঠিক আছে, তো এই অ্যান্টোনিও আর শাইলক একই শহরে যেহেতু থাকে, তো শাইলক এমন পর্যায়ে মানুষ থেকে সুদ নিত যাকে বলে চক্রবৃদ্ধি হারে, চক্রবৃদ্ধি হারে সুদ নিত। তো অ্যান্টোনিও এবং অ্যান্টোনিও বারবার শাইলককে বলতো, আপনি যে সুদটা নিচ্ছেন এটা কিন্তু খুবই খারাপ, মানুষগুলো, দরিদ্র মানুষগুলো আরও দরিদ্র হয়ে যাচ্ছে তারা, আপনার এটা কমাতে হবে। সেক্ষেত্রে অ্যান্টোনিও আর শাইলকের দুইজনের ভিতরে একটা স্নায়ু যুদ্ধ চলে এবং শাইলক অ্যান্টোনিওকে ভালোই ঘৃণা করে। তো অ্যান্টোনিও এখন কী করবে, বন্ধু টাকা চেতে এসেছে, সে কী করে, সে বলে যে তুমি তাহলে শাইলকের কাছে যাও, চলো আমরা দুইজনেই যাই, যে আমরা একটা শর্তে তার কাছে টাকা ধার চাবো। তো যখন শাইলক দেখছে যে অ্যান্টোনিও এসেছে, সে বলছে তুমি তো সুদের বিপক্ষে, সুতরাং আমিও তোমার কাছ থেকে কোনো সুদ দিব না, কিন্তু একটা শর্ত হচ্ছে, যদি নির্দিষ্ট টাইমের মধ্যে আমার টাকা যদি তোমার না ফেরত দিতে পারো, মেবি 3 মান্থস, তাহলে আমি কিন্তু তোমার শরীর থেকে আমার ইচ্ছা মতো গোস্ত আমি কেটে নেব, রাজি আছো? তো অ্যান্টোনিও ভাবতেছে, আমি হচ্ছে একটা বিজনেসম্যান, আমার জাহাজগুলো সেখানে গেছে, যদি আসে এখানে 3000 ডুক্যাট, এটা তো আমার জন্য খুব বেশি না, ঠিক আছে, তোমাকে দেওয়া হবে। সে বন্ধুর জন্য মেনে নিয়েছে, এটা কখনোই সম্ভব না, আমার জাহাজগুলো অবশ্যই আসবে। তো এই যে ব্যাসানিও, হিরো অফ দ্য প্লে, এর যে আপনার এই 3000 ডুক্যাট দরকার, তার একটাই কারণ হচ্ছে তার নায়িকা পোর্শিয়া, সে বেলমন্ডে থাকে। নায়িকা পোর্শিয়া, হিরোইন অফ দ্য প্লে থাকে কোথায়? বেলমন্ডে। এটা একটা ইতালির একটা শহর বেলমন্ট, সেখানে থাকে। তো
টাকা নিয়ে পর্ষিয়ার সাথে কি দেখা করতে যাবে। তো পর্ষিয়া একটা ধনী পরিবারে ফ্যামিলিতে বিলং করে। তার পিতা তিনিও রাজা ছিলেন। তো তিনি 3টা শর্ত দিয়েছেন যে আমার মেয়েকে যে বিবাহ করবে তাকে 3টা পাজল সলভ করতে হবে, এটা যে সলভ করতে পারবে সে আমার মেয়েকে বিবাহ করবে। আমরা আগে অনেক দেখেছি আগেকার যুগের রাজারা এভাবে তাদের রাজকন্যাকে রেখে এরকম দিত যে কুস্তিতে জিতবে তাকে দিয়ে দিব, যে এই তীর ধনুকটা হরিণ শিকার করতে পারবে তাকে দিয়ে দেবো। আগেকার যুগে এটা ছিল। তো পর্ষিয়ার বাবা সেও কি করেছে 3টা পাজলস দিয়ে গেছে যে যে এটা সলভ করতে পারবে তাকে সে দিয়ে দিবে। তো দেখা গেল এখানে প্রিন্স অফ মরক্কো এসেছে, প্রিন্স অফ মরক্কো, প্রিন্স অফ মরক্কো এসে পাজল সলভ করতে পারে নাই। আর একটা প্রিন্স আসে, প্রিন্স অফ এগ্রেভে, তারা এসে কী করে এই পাজলসগুলো সলভ করতে পারে। এখানে 3টা বক্স আছে, একটাতে রয়েছে গোল্ড, আরেকটাতে রয়েছে সিলভার, আরেকটাতে রয়েছে কি আপনার একটাতে রয়েছে গোল্ড সোনা, একটা হচ্ছে রূপা, আরেকটা রয়েছে কি সিলিকন। ঠিক আছে, এবার এর ভিতরে একটাতে পর্ষিয়ার ছবি দেখা যাচ্ছে যে সেটা যে চুজ করতে পারবে সে তাকে বিয়ে করবে। তো এরকম যখন হচ্ছে তখন শেষ পর্যায়ে দেখা যায় আমাদের হিরো বেসানীয়, সে তো পারবেই, যেহেতু সে হিরো এখানে তাকে তো পারতেই হবে। সে এসে পর্ষিয়ার সাথে যখন তার সাক্ষাৎ হয়ে যায়, দুইজনের ভিতরে একটা ভাব জমে যায়। এই ভাবটা কীরকম জমে যায়, দুইজনকে পছন্দ করে ফেলে দেয়। সেক্ষেত্রে বেসানীয় চায় আমি যেন পাজলটা সলভ করতে পারি, সে কি সেটা সলভ করে দেয় এবং তাদের দুইজনের মধ্যে কি একটা এঙ্গেজমেন্ট হয়ে যায়। পর্ষিয়াকে বেসানীয় একটা কি আপনার রিং পরে দেয় এবং বলে এটা কখনোই তুমি কি খুলবা না। ঠিক আছে, এ পর্ষিয়া একটা রিং বা একটা আংটি গিফট দেয়, বলে কখনোই কি তুমি এটা খুলবা না, এরকম আর কি অবস্থা। তো এই সময়ে আমরা দেখতে পারি এই যে শাইলক যে বেচারি কি খুবই মাংস লোভী হচ্ছে অ্যান্টনির কাছ থেকে, সে কি রিভেঞ্জ নেবে, প্রতিশোধ দেবে। তার একজন মেয়ে ছিল, নাম ছিল জেসিকা। জেসিকা, ঠিক আছে, এই জেসিকার একজন লাভার ছিল যার নাম হচ্ছে লরেঞ্জো। লরেঞ্জো দুইজনকে খুব ভালোবাসে। এ তো শাইলকের মেয়ে, সুদখুরের মেয়ে। হ্যাঁ, সাইলক্স ডটার, হ্যাঁ সাইলক্স ডটার, এটা হচ্ছে কি সাইলকের মেয়ে, প্রচুর ধন সম্পদ আছে। লরেঞ্জো সে বলছে শোনো আমরা ভেনিস থেকে পালিয়ে বেলমন্টে চলে যাব, সুতরাং তোমার বাপের তো অনেক সুদের টাকা আছে। আমরা পৃথিবীতে অনেকে দেখেছি যারা সুদখোর হয়, যারা অবৈধভাবে টাকা ইনকাম করে, এদের টাকাগুলো থাকে না দুনিয়াতে, হয় সন্তানেরা নষ্ট করে, না হলে তার চিকিৎসা যাবতীয় সব টাকা কি শেষ হয়ে যায়। সেম হিয়ার, জেসিকা কি করে সমস্ত স্বর্ণ মুদ্রা, তার বাপের যে দামি দামি যে টাকা পয়সা স্বর্ণ গহনা ছিল সব কিছু নিয়ে এই লরেঞ্জোর সাথে ভেগে কোথায় চলে যায়, বেলমন্টে চলে যায়। কোথায় যায়, বেলমন্টে চলে যায়। এবার বেলমন্টে চলে গেছে, যখন শুনছে যে মেয়ে ভেগে গেছে, একটু আঘাত তো পাবেই পিতা। যখন শুনছে আরও যার টাকা পয়সা সোনাদানা সব নিয়ে ভেঙে গেছে, তখন তার রক্ত একবারে গরম হয়ে গেছে এবং সে চাচ্ছে যে এই ধারটা তো একজনের বউটাতে হবে। সে কি করে বল অ্যান্টনিকে খুঁজতে থাকে যে তার সময় শেষ হয়ে গেছে, কিন্তু তার থেকে যে আমি টাকা পাবো 3000 ডুক্যাট, এটা আমি কি করব তাড়াতাড়ি চাই, এবং না পেলে তার থেকে আমি গোস্ত ছিঁড়ে নিতে চাই। এই যে একটা পরিস্থিতি। হ্যাঁ, তো এদিকে আমাদের বেসানীয় এবং পর্ষিয়া দুইজন কোথায় আছে, দুইজন বেলমন্টে আছে, তাই না? বেলমন্টে খুব সুন্দর সময় কাটাচ্ছে, দে লাভ ইস আদার, খুব ভালো সময় কাটাচ্ছে। ঠিক সেই সময় একটা চিঠি আসে, কার পক্ষ থেকে, অ্যান্টনির পক্ষ থেকে বেলমন্টের চিঠি আসে। তার বন্ধু বেসানীয়কে বলে বন্ধু এখানে আমি খুব বিপদে পড়েছি, এখানে আমাকে চার্জ করা হচ্ছে, টাকা আমি দিতে পারবো না, কারণ আমার বাণিজ্যের বিজনেস ম্যাচে যে শিপ ছিল এই শিপগুলো সব কি, এই শিপগুলো কি সব ডুবে গেছে, যার কারণে আমি কি টাকা দিতে পারছি না, সুতরাং তুমি তাড়াতাড়ি ভেনিসে চলে আসো, আমাকে সাহায্য করো। সেই সময় দেখে পর্ষিয়া দেখে যে বেসানীয়র মুখটা চেঞ্জ হয়ে গেছে, সে একটা পেরেশানির ভিতরে আছে। সে বলে কি হয়েছে, সে তখন বলে আমাকে ভেনিসে যেতে হবে, আমার বন্ধু আমার জন্য এরকম বিপদে পড়েছে। তো পর্ষিয়াও ছিল কি খুব স্মার্ট একটা মেয়ে, সে বুঝতে পেরেছে কি হয়েছে।
তো বেসানিও যখন ভেনিসে যায়, দ্য ডিউক অফ ভেনিস, হ্যাঁ, দ্য ডিউক অফ ভেনিস কোর্ট গিয়ে দেখে সেখানে একটা কোর্ট বসেছে এবং তার প্রাণপ্রিয় বন্ধু অ্যান্টোনিওকে সেই কোর্টে তোলা হয়েছে। এবং এই যে শাইলক, সে কি দাবি করছে মহামান্য আদালত মিলট, সে এই যে দেখেন স্বাক্ষর করেছে, সময় পার হয়ে গেছে, একটা ডুকাটো কি পরিশোধ করতে পারে না, সুতরাং আমার ইচ্ছা মতো আমি তার থেকে কি করব, মাংস কেটে নেব। তো এই সময় যেহেতু এই শাইলক ছিল একজন জিউস, একজন ইহুদি, আর সে ইতালির ভেনিসে এসেছে, তারা ছিল খ্রিস্টান। তো তারা চাচ্ছে যে বিদেশি একটা মানুষ বলতেছে, বুঝাচ্ছে যে আপনি এক কাজ করেন, আপনাকে তো তাহলে টাকা দিয়ে দেওয়া হোক। বলছে নো, আমি কোনো টাকা নেব না। এই সময় বেসানিও এসে বলে আমি তোমাকে ডবল টাকা দিব, মানে 6000 ডুকাট দেবো। তো আমার বন্ধু শেখে তুমি এই দলিলটা সরে নাও। সে বলে না না, আমি এই চাই, আমি মাংসই চাই, আমি আমার সত্য অনুযায়ী যে মাংসটা পাবো আমি সেটাই চাই। ঘাবড়ো লোক, বোঝেন তো। এখন কি হলো, দেখা গেল ইন দ্য মিন টাইম যে যেই লরিয়ার সেখানে আসার কথা ছিল, সে লরিয়ারের রূপ নিয়ে সেখানে পর্শিয়া ঢুকে যায়। এই যে কোর্টে পর্শিয়া ঢুকে যায়, কেউ তাকে চিনতে পারে না, হ্যাঁ, চিনতে তো পারে না। এবং সে এসে শাইলককে বলে যে আপনি একটা মানুষের আপনাকে টাকা দিতে চাচ্ছে, আপনার অতিরিক্ত টাকা দিতে চাচ্ছে, তারপরও আপনি তার মাংস নিতে চাচ্ছেন, এটা তো একটা অপরাধ। কারণ কি, আপনাকে তো মানুষ পাগল ভাববে। আপনার টাকা দরকার ছিল, সে টাকা দিচ্ছে, এটা তো আপনার নামে রাষ্ট্রদ্রোহিত মামলা হতে পারে। যেহেতু আপনি জিউস, আপনি একজন ইহুদি, এখন খ্রিস্টানের এখানে এসে আপনি এটা করছেন। সুতরাং আমার মনে হয় আপনাকে সিদ্ধান্ত পাল্টাতে হবে, নয় না আপনার সমস্ত সম্পত্তি রাষ্ট্র পেয়ে যাবে। যখন সম্পত্তির কথা শুনেছে, যখন সে একটু ভীরু হয়েছে, তখন মহামান্য আদালত বলে না, তার সমস্ত সম্পত্তি নেওয়ার দরকার নাই। যখন সে খ্রিস্টান ধর্ম যদি কোনো দিন গ্রহণ করে, তাহলে তার অর্ধেক সম্পত্তি কি বেসানিও পাবে। এই যে কেসটা সলভ হয়ে গেল। তো এখন বেসানিও ভাবছে যে এই যে পর্শিয়া ছদ্মবেশে আছে, তার কাছে গিয়ে কি তাকে কিছু টাকা দিতে যাচ্ছে, কিছু মানে দিতে যাচ্ছে, যে আপনি যদি না থাকতেন আজকে আমার বন্ধু তো শেষ হয়ে যেত। তখন পর্শিয়া বলে না, আমি আপনার কি চাই, আমি আপনার হাতের রিংটা চাই, যেটা পরেছি। পর্শিয়া চেক করতে চাচ্ছে যে বেসানিও তাকে কতটুকু ভালোবাসে। সে তার বন্ধুর জন্য নিজের হাতের রিংটা পর্শিয়াকে দিয়ে দেয় এবং পর্শিয়া সেখান থেকে চলে যায়। পরবর্তীতে দেখা যায় এন্ড অফ দ্য রোমান্টিক কমেডি, আমরা দেখি পর্শিয়া এবং বেসানিও দুজনে একসাথে হয়েছে এবং সেখানে পর্শিয়া তাকে বলছে তুমি কি চিনতে পেরেছো, সেদিন আদালতে এটা আসলে আমি ছিলাম। ঠিক আছে। তো এই তো একটা কলোনিয়ালিজমের যে একটা সিস্টেম এখানে দেখানো হয়েছে, সুদি প্রথার যে একটা ব্যবস্থা দেখানো হয়েছে, এবং যারা সুদ খায় এবং সুদ দেয় তাদের যে একটা ম্যাডনেস থাকে, তাদের যে একটা চিরস্থায়ী অসুখের ভিতরে তারা পড়ে যায়। এই যে দেখুন, সুদি টাকা করে এত টাকা পয়সা জমাচ্ছে, কিন্তু তার নিজের মায়া টাকা পয়সা নিয়ে সব ভাগছে। এই যে একটা অশান্তি। আবার তার নিজেরও মাথা ঠিক নাই, সে মানুষের কি মাংস নিতে চায়। এটা একটা উইলিয়াম শেক্সপিয়ার বোঝাতে চেয়েছেন, যেটা আমাদের সমাজেও বর্তমান প্রচলিত আছে। এই সুদি প্রথাটা যে এমন একটা সিস্টেম, বড় লোকদেরকে আরও বড় লোক করে, যারা গরিব তাদেরকে আরও দরিদ্র হতে হয়, তাদেরকে দরিদ্র হতে বাধ্য হতে হয়। নিজের সম্পত্তি, নিজের গরু বাছুর যা আছে সমস্ত কিছু দিয়েও হয়তো বা একসময় দেখা যায় যে এই সুদি প্রথা থেকে বের হওয়া যায় না। ওকে, ঠিক আছে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা বুঝেছেন। দেখা হবে অন্য আরও একটা ভিডিওতে। এ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।